আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে অবশিষ্ট অংশ ভাঙা হচ্ছে, উৎসুক মানুষের ভিড়। শেখ হাসিনা নতুন করে ফ্যাসিবাদ উস্কে দিচ্ছে, অভিযোগ বিক্ষুব্ধ ছাত্র জনতার। শেখ হাসিনার বক্তব্যের জনমনে তীব্র ক্ষোভ, সারা দেশে হামলা ভাঙচুরের ঘটনায় বিএনপির উদ্বেগ। উস্কানিদাতাকে দায়ভার নিতে হবে, হুঁশিয়ারি জামাতের। ঢাকায় উদ্বোধনের পরদিনই কাউন্টার ও বাসের ই-টিকিটিং সেবায় অনিয়ম, বাড়তি ভাড়া আদায় ও যত্রতত্র যাত্রী ওঠা নামার অভিযোগ, নেই পর্যাপ্ত ডিভাইস। বোতলে লেখা দামেই ডিলারদের কাছ থেকে সয়াবিন কিনছেন বিক্রেতারা, তেল কিনলে নিতে হচ্ছে পোলাওয়ের চাল, ভোগান্তির অবসান চান ভোক্তারা। এবং জানুয়ারিতেই ৩২ শিশুসহ ৪৭ জন পাশবিক নির্যাতনের শিকার, অভিভাবকদের অতি আধুনিক মানসিকতা এবং উদাসীনতায় বিপদগামী হচ্ছে শিশুরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ এখন ভাঙ্গা হচ্ছে, যা দেখতে সকাল থেকে সেখানে ভিড় করছেন সাধারণ মানুষ। বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি, ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকবে না দেশে। ভারতে বসে গণহত্যাকারী শেখ হাসিনা নতুন করে ফ্যাসিবাদ উস্কে দেওয়ায় সারা দেশের মানুষ আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছে বলে জানান তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। বিক্ষুব্ধ ছাত্র জনতার ক্ষোভের রোশানলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি ঘিরে এখন দিনরাত ভিড় করছে কৌতূহলী মানুষ। ইতিহাসের সাক্ষী হতে কেউ কেউ ঘুরে ঘুরে তুলছেন ছবি। খুশি হয়ে ভবনটির ইট পাথর রড নিয়ে যাচ্ছে অনেকেই। ইন্ডিয়া থেকে বসে এই ফ্যাসিস্ট সরকারের যে প্রধান শেখ হাসিনা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে আজকে এই পরিণতি হয়েছে। একটা দেশের সরকার প্রধান হই সে যেভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করছে, এটা আসলে সাধারণ মানুষের কাম্য ছিল না। আরো প্রায় ২০-৩০ বছর আগে ঢাকাতে দেখছি ওর বাপের যে বাড়ি ছিল, ওটা ছোট্ট একটা বাড়ি ছিল দেখছিলাম তখন। আর এখন এসে দেখতেছি ৪-৫টা বাড়ি, বিশাল বিশাল বাড়ি দখল করা ওর। এত বাড়ি সে কোথায় পেল? এখনো ঝুলন্ত অবস্থায় আছে ভবনের একাংশ। এই সুযোগে বিক্রির জন্য ইট ও রড খুলে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ। সাধারণ মানুষের দাবি, বাংলার মাটিতে ফ্যাসিবাদের পুনর্বাসন করতে দেয়া হবে না, তাই স্বৈরাচারের কোনো চিহ্ন না রাখার পক্ষে তারা। আল্লাহ বলেছিল যে তুই কোথায় যাবি, কাকে মারবি, আমি তোকে মারবো। যেরকম ফিরাউনকে যেরকম মেরে বেলাইছিল আল্লাহ, সেই ই করে আল্লাহ সেইভাবে ওকে ধ্বংস করেছে। তো বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান নেই। আমরা যারা এই দেশকে শাসন করব, সবাই যেন জনবান্ধব হয়ে, দেশপ্রেমিক হয়ে, সত্যিকারের দেশপ্রেমিক হয়ে যেন আমরা এই দেশকে শাসন করার চেষ্টা করি। ভবিষ্যতে যেন কোনো সরকার যেন এই অনিয়ম না করে, সে জামাত ইসলাম হোক, সে চরমনাই হোক, সে বিএনপি হোক, যে কোনো দল, শিক্ষা নেওয়া প্রয়োজন এখান থেকে। তবে দুর্ঘটনা এড়াতে বিপজ্জনক এই ভবনে উঠতে এবং আশপাশের মানুষের ভিড় সামাল দিতে প্রশাসনের কোনো তৎপরতা নেই সেখানে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা এই ধ্বংসস্তূপ থেকে শিক্ষা নেবেন, এমনটাই বলছেন এখানে আসা সাধারণ মানুষ। দুর্নীতিকে না বলে জনগণের কল্যাণে কাজ করবেন জনপ্রতিনিধিরা, এমনটাই প্রত্যাশা তাদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এর আগে রাতভর বাড়ি ভাঙ্গার পাশাপাশি সেখানে চলে গণভোজের আয়োজন। জাফত অনুষ্ঠানের আয়োজন করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাতে বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাড়িতেও হামলা ভাঙচুর করা হয়। এদিকে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডির ৩২ নম্বর। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার রাত ৮টার পর এখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সারা রাতে ছিল ছাত্র জনতার ভিড়। অনেকেই পরিবার পরিজন নিয়েও পরিদর্শনে আসেন এখানে। ছাত্র জনতা বলছে, পরবর্তী যে কোনো সরকারের জন্য এ ধ্বংসস্তূপ নিদর্শন হয়ে থাকবে। ৫ই আগস্টের পরেই এই যে স্থাপনাগুলো ঘুরে দেওয়া উচিত ছিল। এখন দেখে খুব ভালো লাগতেছে। স্বৈরাচারের পালিয়ে যাওয়ার পর থেকে এখানে দেখতে আসলাম কি অবস্থা, আসছি অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে।
দেখছি যে অনেক মানুষের হই হল্লোড়। কালকে যদি উনি একটা ক্ষমা চাইতো দেশের কাছে, আজকে ভাঙাচোরা হতো না। আজকে বাংলাদেশের প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকে বাড়ি সব ভাঙাচোরা হচ্ছে একমাত্র শেখ হাসিনার জন্য। উনি যে পালায় গেছে, পালায় গিয়া উনি উনার জীবন রক্ষা করছে, কিন্তু আওয়ামী লীগের যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ওনাকে বিপদে ফালায় উনি চলে গেছে। এই মতো স্বৈরাচার বাংলাদেশে যেন আর জন্ম না নেয়। ধানমন্ডি ৩২ নম্বর ধ্বংসস্তূপের পাশেই ছিল উৎসবের আমেজ। খিচুড়ি রান্না করে জিয়াফত পালনের মাধ্যমে উৎসবে মেতে ওঠেন সকলে। জিয়াফত একটা উসিলা মাত্র, কিন্তু আমাদের মূল কাজটা হচ্ছে এখানে ভারতীয় আগ্রাসন মুক্ত করা, বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যে জায়গাটা আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি, আমাদের নিজেদের পরিচয়। আমরা 134 কেজি গোস্ত, 150 কেজি চাউল, এখানে আমাদের হয়তো 7-8 ডেগ রান্না, 10 ডেগের মতো। তো আমরা আসলে আয়োজন, আমরা যারা আসবে তাদেরকেই আমরা আপ্যায়ন করব। হ্যাঁ অবশ্যই খিচুড়ি খেয়ে যাবো, খাবো না এটা আমারটা তো আছে এখানে, না খেয়ে তো যাবো না। রাত যদি 3টা বাজে তারপর খিচুড়ি খাবো, খেয়ে পরে যাবো। এদিকে বনানীর 11 নম্বরে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিমের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাতে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়, সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে সরকার। দেশকে অস্থিতিশীল করা হলে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে রাতভর চলে স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি। ভাঙ্গা হয় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাড়িঘর। লুটপাট চলে খুলনায় শেখ মুজিবের জমিতে গড়ে তোলা গেস্ট হাউস ও গুদামে। এ সময় বিক্ষুব্ধরা বলেন, বাংলার মাটিতে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। দেশের যেখানে ফ্যাসিস্ট এবং এর দোসরদের স্মৃতিচিহ্ন থাকবে তা ভেঙে ফেলা হবে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। 24 ঘন্টা পেরিয়ে গেলেও বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে চলে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি। বৃহস্পতিবার রাত 10টার দিকে কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা ভাঙচুর করে মালামাল নিয়ে যায় বিক্ষুব্ধরা। পরে বাসার সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। রাজশাহীতে রাত 11:30টার দিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বাসভবনের একাংশ ভেঙে ফেলা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা বলেন, দুর্নীতির টাকায় গড়া বাড়িটি পুরোপুরি গুড়িয়ে দেয়া হবে। দিনাজপুরে রাত 12টার দিকে বাসুনিয়াপট্টি আওয়ামী লীগ পার্টি অফিস বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা। রাতে মাগুরায় পৌরসভার সাবেক মেয়রের বাড়ি ভাঙচুর ও পরে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এ সময় ছাত্র জনতা বলেন, জুলাই আগস্টে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে এই বাংলায় তাদের থাকতে দেয়া হবে না। এদিকে খুলনার দিঘলিয়ার নগরঘাট এলাকায় শেখ হাসিনার পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা গেস্ট হাউস ও গুদাম ভাঙচুর এবং এতে লুটপাট চালিয়েছে স্থানীয়রা। এ সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগানে কেঁপে ওঠে গোটা এলাকা। জাহিদুল আলম, এটিএন বাংলা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে জনমনে তীব্র ক্ষোভের ফলে সারা দেশে হামলা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। গণমাধ্যমে পাঠানো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ অবস্থা চলতে থাকলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি বাড়বে আশঙ্কা প্রকাশ করে কঠোরভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে সরকারের ভূমিকা স্পষ্ট করার আহ্বান জানানো হয় বিবৃতিতে। গভীর রাতে পাঠানো বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে রিজভী আরও বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে ফ্যাসিবাদের দোসরদের রেখে সরকার জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও জানানো হয় বিবৃতিতে। শেখ হাসিনার উস্কানিতেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামাতে ইসলামের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, সন্ত্রাসকে প্রশ্রয় দিলে দুনিয়া ও আখিরাতে
করুণ পরিণতি ভোগ করতে হবে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন ফজলে রাব্বি। নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজন করা হয় এই মহাসমাবেশের। এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জকে সন্ত্রাসের অভয়ারণ্য করে রাখা হয়েছিল। ৭২ ফুট লম্বা ব্যানার লাগিয়ে জামায়াতের আমির গোলাম আজমকে নারায়ণগঞ্জে প্রবেশ নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। তার বর্তমান অবস্থান নিয়েও প্রশ্ন করেন জামায়াত নেতা। এই অধ্যাপক গোলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে। যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, আজকে তিনি কোথায়? তিনি কি নারায়ণগঞ্জে আছেন? অহংকার ভালো জিনিস নয়, গর্ব অহংকার করতে নাই, দাম্ভিকতা দেখাতে নাই, ক্ষমতার জোরে ছড়ি ঘুরাতে নাই, মানুষকে খুন করতে নাই, সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই, সন্ত্রাসীদেরকে লালন করতে নাই। বিগত আওয়ামী লীগ সরকার প্রশাসন, বিচার ব্যবস্থা সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বলে জানান জামায়াতের আমির। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে দায়ী করে তিনি বলেন, ভারতে বসে উস্কানি দিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করা হচ্ছে। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের নারীরা ঘরে বাইরে সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদায় কাজ করতে পারবে বলে আশ্বস্ত করেন জামায়াতের শীর্ষ নেতা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নোয়াখালীর হাতিয়া ও ঢাকার সাভারে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলাকারী আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। হামলার প্রতিবাদ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জাতীয় নাগরিক কমিটি স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘণ্টার আলটিমেটাম দিলে আসিফ মাহমুদ একথা জানান। ইয়াসিন রানার আরও একটি রিপোর্ট। নোয়াখালীর হাতিয়া ও ঢাকার সাভারে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি দেয় জাতীয় নাগরিক কমিটি। আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গেলে আটকে দেয় পুলিশ। পরে সেখানে অবস্থান নেন নেতাকর্মীরা। আপনারা জানেন যে ঢাকা 19-এর এমপি ছিল এনামুর রহমান, কিন্তু আসলে ওখানে মুকুটহীন যে বাদশাহ, যে আসলে পুরোপুরিভাবে পুরো সন্ত্রাসী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত, সেটা রাজীব এবং তার ভাই সমর। আজকে তারা অ্যাটাক করে আমার ভাইদেরকে, আজকে 11 থেকে 12 জন এখন পর্যন্ত আহত হয়েছে, গুরুতর আহত রয়েছে। আজকে 6 মাস পরেও শিক্ষার্থীদের উপর গুলি চালাতে পারে, তাহলে কেন সামরিক বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? যদি অস্ত্র উদ্ধারের হিম্মত না রাখে, তাহলে তো সেই অস্ত্র দিয়ে সেই গুলি করে আমাদের এখানে প্রত্যেকটা গুলি করবে। তার আগে আপনারাই গুলি করা দেন আমাদেরকে, যে আচ্ছা তোমাদের জীবন নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, এই দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। এ সময় জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের সাথে দেখা করতে আসেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবেই আরো বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আবার পুনরায় সম্মিলিত যৌথ বাহিনী আছে, সেই যৌথ বাহিনীর অভিযান ইফেক্টিভ ভাবে যাতে আবার পরিচালনা করা যায়, আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রে ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট জাতীয় প্রাতরাশ প্রার্থনায় তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অংশ নিলেন তার কন্যা জায়েবা রহমান। যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 7টায় ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে শুরু হয় এই অনুষ্ঠান। চলে প্রায় 7 ঘণ্টা। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের 100 দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমানে প্রাতরাশ এবং নৈশভোজের আয়োজন করে থাকেন। সেখানে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনীতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত হয়ে যোগ দিলেন বিএনপি নেতা ও জিয়া পরিবারের সদস্য ব্যারিস্টার জায়েবা রহমান। উদ্বোধনের একদিন পরে মুখ থুবড়ে পড়েছে ঢাকা বাস মালিক সমিতির চালু করা কাউন্টার ও ই টিকিটিং সেবা। রয়েছে বাড়তি ভাড়া আদায় ও যত্রতত্র যাত্রী ওঠা নামার অভিযোগ। নেই পর্যাপ্ত কাউন্টার ও টিকিটিং ডিভাইস। তবে ঢাকা পরিবহন মালিক সমিতি বলছে পর্যায়ক্রমে বাড়ানো হবে গোলাপি রঙের বাসের সংখ্যা, ফেরানো হবে পরিবহন খাতের শৃঙ্খলা,
তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীতে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি চালু করে ই টিকেট ও কাউন্টার সার্ভিস সেবা। গোলাপি রঙের এসব বাসে কাউন্টার ও টিকিট ছাড়া উঠতে পারবে না কেউ, অথচ একদিনের ব্যবধানেই পরিস্থিতি উল্টো। যত্রতত্র থামছে গাড়ি, টিকিট ছাড়াই উঠছেন যাত্রীও। কাউন্টার নাই দেখে আমাদের সুপারভাইজারও নাই বা কোনো কলারম্যান কোনো কিছু নাই, না থাকার কারণে এখন এইভাবে চলতে থাকে। পুরাতন বলাকা বাসকে এইভাবে রং করে আপনি বলবেন যে একটা সার্ভিস হয়ে যাবে, এটা তো হবে না। আইসা দেখি কাউন্টারগুলো বন্ধ হয়ে গেছে, এখন আমরা কি করব? আমরা লোকাল ভাবে তো গন্তব্য পৌঁছাইতে হবে। রয়েছে বাড়তি ভাড়া ও পর্যাপ্ত কাউন্টার না থাকার অভিযোগও। আজকে হঠাৎ করে 20 টাকা বেড়ে গেছে, এই 20 টাকা বাড়াতে আমাদের নতুন কোনো সুবিধা আমরা পাইলাম না। সময়ও যাচ্ছে, টিকিট কাটা না থাকা লাগছে, ভাড়াও বাড়লো। আব্দুল্লাহপুর কোনো কাউন্টার নেই, যাত্রীগুলো এখান থেকে 50 টাকা রিস্কা ভাড়া দিয়ে আসতে হয়েছে। পার টিকিটে 20 টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে। এখন সার্ভিসটা কেমন পাবো, এটার সাথে যদি সামঞ্জস্য থাকে দ্যাটস ওকে। আগামী 7 দিনের মধ্যে ঢাকা সকল বাস এই সেবার আওতায় আনা হবে বলে জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এই নেতা। গতকাল থেকে শুরু হয়েছে, হয়তো এটাকে সুস্থ ব্যবস্থাপনা আনতে আরো তো দিন 10 লাগতে পারে না। আমরা আশাবাদী যাত্রী এবং আমাদের শ্রমিকরা এটার মধ্যে সুফল, মালিকরা সুফল ভোগ করতে পারবে। উত্তরার আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন রুটে 21টি কোম্পানির 2500-এরও বেশি বাস এই সেবার আওতায় চলবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বোতলে লেখা দামেই ডিলারদের কাছ থেকে সয়াবিন তেল কিনতে হচ্ছে বিক্রেতাদের। শুধু তাই নয়, তেলের সঙ্গে নিতে হচ্ছে পোলাওয়ের চালের মতো পণ্য। তবুও মিলছে না প্রয়োজনীয় তেল, এমন অভিযোগ করে তারা বলছেন এই অবস্থার পরিবর্তন না হলে ভোক্তাদের ভোগান্তি আরও বাড়বে। তবে সরবরাহকারী কোম্পানির উপর দোষ চাপিয়ে ডিলাররা বলছেন নিরুপায় হয়ে তেলের সঙ্গে অন্য পণ্য দিচ্ছেন তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। রোজা ঈদ সামনে, এখন আমার 3 সপ্তাহ পরে আজকে 3 কোম্পানি তেল দিছে 1 কার্টুন। কাউরান বাজারের ব্যবসায়ী গফরান বেশ কয়েক বছর ধরে তেলসহ মুদি পণ্য বেচা বিক্রি করেন, কিন্তু এখন তার দোকানে সয়াবিন তেল তেমন নেই। কারণ কি? ডিলাররা তেল দিচ্ছেন না নাকি অন্য কোনো সমস্যা? ফ্রেশ কোম্পানি তেল দেয় 5 লিটার 1 কার্টুন তেলের লগে 3 কেজি ফলাও তেল নিতে হইব, তাও গায়ের রেট যা তাই, গায়ের রেট 850, তাতে কিনে আনতে হইব 850। যে আমি এখন মাত্র তেল আনলাম, আমার এই যে 1 কার্টুন তেলের সাথে 2 কেজি ফলাও তেল দিছে। 2 কেজি ফলাও তেলের দাম রাখছে 260 টাকা, আর 1 কার্টুন তেলের দাম রাখছে 3400 টাকা। এবার হিসাব করেন আমি কেমনে বিক্রি করবো? 850 টাকা তেলের দাম, লগে আবার 2 কেজি পোলাইট চাল দিছে। এখন আমি কি করব বলেন, আপনারা সমাধান দিয়ে যান। তার কথার সূত্র ধরেই কথা বলতে চাই ডিলারদের সঙ্গে। তাদের দাবি বোতলের গায়ের দামে পণ্য বিক্রি করছেন না তারা। তবে সয়াবিন তেলের সঙ্গে পোলাও চাল দেওয়ার বিষয়টি স্বীকার করলেন এটিএন বাংলার কাছে। কোম্পানি এখন তেলের শর্ট, আপনি যখনই টাকা দিবেন তখনই মনে করেন হোমানে তেল, ডাল, চাউল এগুলো কাইটে দিয়ে দেয়, তাদের মতো করে কাইটে নেয়। এটা এর কোনো বলারও কোনো ভাষা নেই। বিক্রেতাকে আমি বলতেছি যে তারা যদি সবাই মিলে একটা সহযোগিতা করো, তাহলে তো আমার জন্য একটু উপকার হয় না। নাহলে তো আমি তো একদিন পর আমি তো বোর হয়ে যাবো যে আমার 5 লাখ 10 লাখ টাকা আটকে গেলে ওইখানে। গায়ের দাম এখানে বেশি না, এগুলা তো কত কথাই বলে। যারা ক্রেতা কিনে এরা তো অনেক কথাই বলে। এগুলা ফ্যাক্টরিগুলা যদি অ্যাভেলেবেল মাল দেয় সংকট থাকবে না। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিং নিয়ে প্রশ্ন তুলছেন ভোক্তারা। দাবি নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারি সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ। কোনো কিছু নিয়ন্ত্রণ নাই, বাড়বে 1 টাকা, কমবে নাই কোনো কিছুই, কমলে 8 আনা হুক করে বাড়ে, আর কমার নাম নাই। প্রতিনিয়তই আর কি কোনো না কোনো কিছু চেঞ্জ হচ্ছে আর কি। এখন বাজারের তো কোনো আসলে ঠিক ঠিকানা নাই। সবার যেন ক্রয়ের ইয়েতে থাকে, সাধ্যমতো ক্রয় করতে পারে। মানুষরা তো চলতে পারবে না, তারপরে তো মানুষ খারাপ কাজ করে, দুর্নীতি করে, তাই না? বাজারটা একটু নিয়ন্ত্রণ দরকার। শুধু সবজির দামই কমছে, কিন্তু সবকিছু অনেক ঊর্ধ্বগতি। কমছে না চালের দামও। এখনো মোটা চালের কেজি 58 থেকে 60 টাকা পর্যন্ত। সাধারণত যেটা মিলত সর্বোচ্চ 50 টাকায়। চিকন চালের দামও বেশি। কনজুমার কতগুলো কোম্পানি আছে, এরা ধান চাল করে ফেলছে, মজুত করে ফেলছে, ওরা এখন আস্তে আস্তে ছাড়তেছে আর টাকা নিতে আসে। চড়া মুরগির দামও, তবে জনমনে কিছুটা স্বস্তি দিচ্ছে ডিম ও সবজির বাজার। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবছর কেবল জানুয়ারিতে 32 শিশুসহ 47 জন পাশবিক নির্যাতনের শিকার হয়েছে, এমন তথ্য দিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ বলছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে নির্যাতন নিপীড়নের সংখ্যা বেড়েছে
আশঙ্কাজনক হারে। সমাজবিজ্ঞানীরা বলছেন, অভিভাবকদের অতি আধুনিক মানসিকতা এবং উদাসীনতায় বিপদগামী হচ্ছে শিশুরা। এজন্য সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি ও তাদের মানসিক অবস্থা বোঝার তাগিদ দিচ্ছেন তারা। রাসনা দাসের রিপোর্ট। মাত্র 11 বছরের মিষ্টি মেয়ে সুবান নিখোঁজে যখন দিশেহারা বাবা মা, তখন শুধু পরিবার নয়, তাকে নিয়ে দুশ্চিন্তায় গোটা দেশ। তবে মোহাম্মদপুরের সিসিটিভি ক্যামেরায় রহস্যজনক ফুটেজ আর নওগাঁয় বন্ধুর সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো হতবাক সবাই। এমন ঘটনা নতুন নয়। নিজের ভুলের কারণে অথবা ফাঁদে পড়ে কেউ হচ্ছে ধর্ষণ নিপীড়নের শিকার, কেউ হচ্ছে পাচার। কিন্তু কেন এমন অধপতন শিশু কিশোরদের? কেউই কারো জায়গা থেকে দায়িত্ব পালন করছে না। আমরা সামাজিক দায়িত্বই বলি, পারিবারিক দায়িত্বই বলি, রাষ্ট্রীয় দায়িত্বই বলি, পারছে না। ফলে পারিবারিক বন্ধনটা আমরা সেভাবে সুদৃঢ় করতে পারি না। একটা বাচ্চার যদি ভালো না লাগে, সে তার প্যারেন্টসকে, তার আত্মীয় স্বজনকে বা কাছের কাজিনদেরকে বা বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবে যে আমার ভালো লাগছে না। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে 2025-এর জানুয়ারি মাসেই মোট নির্যাতনের শিকার 18 শিশু সহ 27 জন, যেখানে অন্তত 14 জন শিশু সহ 20 জনকে দলবদ্ধভাবে পাশবিক নির্যাতন করা হয়েছে। নির্যাতনের পর হত্যা করা হয়েছে 2 জনকে। মানে নৃশংসতাটাই আমাদের আসলে অনেক বেশি চিন্তিত করে তুলেছে এবং উদ্বিগ্ন করে তুলেছে। সংখ্যাটা তো আছে, এবং যে সংখ্যাটা, এই সংখ্যাটা তো আসলে বাস্তব না, এই সংখ্যার চেয়ে অনেক বেশি। কিন্তু এর বাইরেও আমরা জানি যে অনেক অনেক ঘটনা ঘটতেছে, যে ঘটনাগুলি আসলে মানে আসছে না, মানে রিপোর্টেড হচ্ছে না। সমাজবিজ্ঞানী ও গবেষকরা বলছে, অভ্যুত্থানের পর একটি নিরাপদ বাংলাদেশ গড়তে জনমনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবে রূপ দিতে প্রয়োজন জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন। নিশ্চিত করতে হবে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির। যারা সহিংসতার ঘটনাগুলো ঘটাচ্ছে, এরকম নৃশংসতার ঘটনা ঘটাচ্ছে, হয় তারা আইন জানে না অথবা আইনকে তারা তোয়াক্কা করছে না। বিচারটা আসলে আমাদের সঠিকভাবে হচ্ছে না। একেবারে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। 1-2টা দিত, তাহলে দেখা যেত এই কাজটাতেই যেত না। একই সাথে বিদ্যমান আইনের যুগোপযোগী সংস্কার ও কার্যকর প্রয়োগের তাগিদও আসছে বারবার। নারীর প্রতি সহিংসতা সমাজের একটি দীর্ঘকালীন ব্যাধি। যুগ যুগ ধরে চলমান এই ব্যাধির শেষ কোথায় তা কেউ বলতে পারে না। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে সরকার এবং সংস্থাগুলো কাজ করছে, তবে বিশেষজ্ঞরা বলছে তা যথেষ্ট নয়। সামাজিক মূল্যবোধ তৈরির পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির মাধ্যমে সৃষ্টি করতে হবে দৃষ্টান্ত। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। অমর 21 বইমেলার প্রথম ছুটির দিনে সকালটা ছিল শিশুদের দখলে। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিশু প্রহরের পুরো সময়টা ছিল কচি কাচাদের পদচারণায় মুখরিত। তবে এবছর বইমেলায় সিসিমপুর না থাকায় হতাশ হতে হয়েছে শিশুদের। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। শুক্রবার সকালে বইমেলা ছিল খুদে পাঠকদের রাজত্ব। এদিন বাবা মায়ের হাত ধরে মেলা প্রাঙ্গণে হাজির হয় ছোট্ট বইপ্রেমীরা। বই মেলায় কি করতে? বই কিনতে। মেলায় আসা শিশু কিশোরদের বইয়ের পছন্দের তালিকায় রয়েছে কার্টুন, কমিক্স, রূপকথা, সায়েন্স ফিকশন, গণিত নিয়ে মজার খেলা ও ছড়ার বইগুলো। ভূতের বই, গল্পের বই আর অ্যাস্ট্রোনটের বই আমি কিনবো। তুমি পড়তে পারো? পড়তে পারি না, বড় হয়ে পড়বো। এখন আমার মা বাবা ভাইয়া পড়ে শোনাবে আমাকে। আমার মূলত সায়েন্স ফিকশন বই পছন্দ। এছাড়াও আমার পছন্দ কিশোর গোয়েন্দা, গণিতের মজার খেলা, তাছাড়া এর সহ আমার বিভিন্ন রহস্যময় বই বেশি পছন্দ। বইমেলার শিশু প্রহরে শিশুদের বিনোদনের কেন্দ্রবিন্দু থাকে সিসিমপুরের মঞ্চ। তবে এবছর স্পন্সর না পাওয়ায় সিসিমপুরের হালুম, টুকটুকি, শিকু ও ইকরির পরিবেশনা থেকে বঞ্চিত হয়েছে তারা। মন খারাপ হয়েছে? আমি রংপুর থেকে ঢাকায় এসেছিলাম এখানে সিসিমপুর হয় সেটা দেখার জন্য, কিন্তু এবার এসে দেখি যে সিসিমপুর হয় নাই, মনটাই খারাপ হয়ে গেল। ইন্টারনেট, মোবাইল, আইপ্যাডের মতো ইলেকট্রনিক ডিভাইসের আসক্তি ছাড়াতে খেলাধুলা আর বই পড়ার বিকল্প নেই। আর বইমেলায় ঘুরতে ঘুরতেই বইয়ের প্রতি আগ্রহ বাড়ে শিশুদের। খুবই ভালো লাগছে। আমরা তো বই মেলায় এখানে অ্যাটেন্ড করার জন্য আমরা রংপুর থেকে এসেছি। বইয়ের সাথে একটা আলাদা সখ্যতা ছিল, তো ওই জন্যই চাই যে আমি আমার ছেলে, আমার ভাতিজা বা পরবর্তী জেনারেশন যারা আছে তারা যেন শিকড় থেকে বিচ্ছিন্নটা না হয়। নতুন যারা প্রজন্ম তারাও যেন বই পড়ে এবং পড়তে আগ্রহী হয়।
ওই জন্যই আমরা নিয়ে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে ৮ ও ১৫ ফেব্রুয়ারি থাকছে না শিশু প্রহর। এছাড়া প্রতি শুক্র ও শনিবার শিশু প্রহর চলবে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এখন আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। উন্নত চিকিৎসা ব্যবস্থা ও পর্যটন খাতের সংমিশ্রণ নিয়ে ইউএস বাংলা ঢাকা ট্রাভেল মার্ট 2025-এর মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করল ইরান ভিত্তিক মেডিকেল ট্যুরিজম কোম্পানি ট্যাম মার্ট। রাজধানীর একটি অভিজাত হোটেলে উদ্বোধনের মাধ্যমে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ট্যাব ম্যাট বাংলাদেশের পর্যটকদের জন্য ইরানের সেরা হাসপাতাল এবং চিকিৎসকদের সাথে যোগাযোগ স্থাপন করে দেবে, যাতে রোগীরা সহজেই বিশ্বমানের চিকিৎসা সেবা পেতে পারেন। বিশেষজ্ঞ টিম বাংলাদেশি পর্যটকদের চিকিৎসা পরিকল্পনা, হাসপাতাল নির্বাচন, পরিবহন, আবাসন, দোভাষী এবং ভ্রমণের প্রয়োজনীয় সেবা দেবে বলে জানান আয়োজকরা। স্বাস্থ্যসেবা এবং ভ্রমণের এক অনন্য সম্মিলন তৈরি করাই তাদের মূল লক্ষ্য বলে জানান তারা। এখন আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে মস্কোর সাথে আলোচনার জন্য কিয়েভ প্রস্তুত বলেও জানান তিনি। ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট EBRD প্রেসিডেন্ট ওডিল রেনাউড বাসোর সাথে বৈঠকের পর কিয়েভের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় জেলেনস্কি দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিশ্বাস করে পুতিনকে ছাড়া বিশ্ব রাজনীতি ও কূটনীতি অসম্ভব। তার দাবি পুতিন মূলত যুদ্ধের অবসানের কথা বলতে ভয় পাচ্ছেন। তবে জেলেনস্কির এসব মন্তব্যের ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি রুশ প্রশাসন। আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি বলছে, নিষেধাজ্ঞা জারির আদেশে সই করার পর ট্রাম্প একে অবৈধ সংস্থা বলে উল্লেখ করেন। বলেন এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে ভীতিহীন পদক্ষেপ নিচ্ছে। মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ICCর গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে এমন পদক্ষেপ নিলেন ট্রাম্প। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলায় এর আগের মেয়াদেও ট্রাম্প ICCর উপর নিষেধাজ্ঞা জারি করেন। পরে জো বাইডেন ক্ষমতায় এসে এটি প্রত্যাহার করেন। পবিত্র ওমরা পালনে মেনিনজাইটিস টিকা নেয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে সৌদি আরব। দেশটির সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি এই সংক্রান্ত নির্দেশনা সব বিমান সংস্থাকে পাঠিয়েছে। এর আগে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এক নির্দেশনায় বলেছিল 10 ফেব্রুয়ারি থেকে যারাই ওমরা করতে আসবেন তাদের অবশ্যই সৌদিতে আসার অন্তত 10 দিন আগে টিকাটি নিতে হবে। একই সাথে 3 বছর আগে যারা টিকা নিয়েছিলেন তাদেরকেও নতুন করে টিকা নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নতুন নির্দেশনায় আগের এসব বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। এখন পার্টেক্স খেলার খবর। বিপিএল এর শিরোপা লড়াইয়ে আজ বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম কিংস। সন্ধ্যা 7টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে। প্রথম কোয়ালিফায়ারে জিতে বিপিএল এর ফাইনাল খেলবে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে দলটির এটি টানা দ্বিতীয় বিপিএল এর ফাইনাল। এদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে দীর্ঘ 12 বছর পর বিপিএল এর ফাইনালে উঠেছে চট্টগ্রাম কিংস। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে খুলনাকে হারিয়ে ফাইনাল খেলবে চট্টগ্রাম। দুই দলের স্কোয়াডে তেমন কোনো পরিবর্তন না থাকলেও বরিশালে যোগ দিচ্ছে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জেমস নিশাম। শক্তির দাপটে বরিশাল কিছুটা এগিয়ে থাকলেও ম্যাজিক দেখাতে প্রস্তুত চট্টগ্রামও। ভ্যালেন্সিয়াকে 5-0 গোলে বিধ্বস্ত করে কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে 3 মিনিটে কাতালানদের এগিয়ে নেন ফেরান তেসোয়েরি। হান্সি ফ্লিকের দলের আক্রমণের সামনে দিশাহারা হয়ে পড়ে ভ্যালেন্সিয়া রক্ষক। 17 মিনিটে ব্যবধান বাড়ান তেরেসা। 5 মিনিটে ব্যবধানে অতিথিরা 3-0 গোলে এগিয়ে যায় ফার্মিন লোপেজের গোলে। প্রতিপক্ষের জালে 30 মিনিটে বল পাঠিয়ে হ্যাট্রিক পূর্ণ করেন ফেরান তোসেই। বার্সেলোনার শেষ গোলটি লামিন ইয়ামালের। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরও একবার।
ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির অবশিষ্ট অংশ ভাঙ্গা হচ্ছে, উৎসুক মানুষের ভিড়। শেখ হাসিনা নতুন করে ফ্যাসিবাদ উস্কে দিচ্ছে, অভিযোগ বিক্ষুব্ধ ছাত্র জনতার। শেখ হাসিনার বক্তব্যে জনমনে তীব্র ক্ষোভ, সারা দেশে হামলা ভাঙচুরের ঘটনায় বিএনপির উদ্বেগ, উস্কানিদাতাকে দায়ভার নিতে হবে, হুঁশিয়ারি জামাতের। ঢাকায় উদ্বোধনের পরদিনই কাউন্টার ও বাসের ই-টিকিটিং সেবায় অনিয়ম, বাড়তি ভাড়া আদায় ও যত্রতত্র যাত্রী ওঠা নামার অভিযোগ, নেই পর্যাপ্ত ডিভাইস। বোতলে লেখা দামেই ডিলারদের কাছ থেকে সয়াবিন কিনছেন বিক্রেতারা, তেল কিনলে নিতে হচ্ছে পোলাওয়ের চাল, ভোগান্তির অবসান চান ভোক্তারা। এবং জানুয়ারিতেই ৩২ শিশুসহ ৪৭ জন পাশবিক নির্যাতনের শিকার, অভিভাবকদের অতি আধুনিক মানসিকতা এবং উদাসীনতায় বিপদগামী হচ্ছেন শিশুরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।